এক্সাম্পল নিই, তাহলে ধরুন যদি একটা গাছ আছে, সে শাল গাছই ধরুন, শাল গাছ এই মুহূর্তে নট থ্রেটেড উইথ এক্সটিংশন, বাট ধরে নিই শাল গাছের এক্সাম্পল। শাল গাছ শিলিগুড়িতে আসামে আছে, শাল গাছ দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে আছে, শাল গাছ মধ্যপ্রদেশে আছে, শাল গাছ দেরাদুনে আছে। এই সব শালগুলোকে আমরা বলি ডিফারেন্ট পপুলেশন অফ শাল, তাই তো? ডিফারেন্ট পপুলেশন, ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এলাকায় ওই যে শালগুলো আছে তারা ডিফারেন্ট পপুলেশন। এদের যদি আপনি জেনেটিক স্টাডি করেন তাহলে দেখবেন জেনেটিক্যালি এরা কিন্তু অনেকটাই আলাদা একে অন্যের থেকে। এরা জেনেটিক্যালি অনেকটাই একে অন্যের থেকে আলাদা। কোনো স্পিসিস এক্সটিংক্ট হওয়ার আগে এই যে ডিফারেন্ট পপুলেশনগুলো আছে, ওই পপুলেশনগুলো একে একে এক্সটিংক্ট হতে শুরু করে। অর্থাৎ ধরুন মধ্যপ্রদেশের শালটা এক্সটিংক্ট হলো, আর রইল না। আমরা ভাবলাম আরে কি অসুবিধে আছে, দেরাদুন হলদোয়ানিতে তো শালে ভর্তি। পুরুলিয়া বাঁকুড়ার শালটা এক্সটিংক্ট হলো, আমরা ভাবলাম ঠিক আছে শিলিগুড়ি আসামে অনেক শাল আছে। তারপরে কোনো একটা বড় ধরনের ক্লাইমেট পরিবর্তন হলো, আর ভগবান না করুন এটা হতে পারে, এমন একটা ক্লাইমেটের পরিবর্তন হলো যে যখন ওই তরাই বেল্টের যে শাল, শিলিগুড়ি আসাম হলদোয়ানি দেরাদুনের যে শাল, সেটা টলারেট করতে পারছে না সেই হিটটা। তখনকার হিট হয়তো মধ্যপ্রদেশের শাল বা ঝাড়খণ্ডের শাল সেই হিটটা টলারেট করতে পারত, তার মধ্যে হয়তো সেই জিনটা ছিল। অর্থাৎ পরিবেশের যখন পরিবর্তন হয় বা যখন একটা ভাইরাসের মড়ক আসে, তখন ওই যে বড় পপুলেশনগুলো থাকে না, তার মধ্যে কোনো একটা দুটো বা তিনটে পপুলেশনের মধ্যে সেই চেঞ্জটাকে অ্যাবজর্ব করার, সেই চেঞ্জটাকে প্রতিরোধ করার ক্ষমতা তাদের থাকে। অর্থাৎ প্রজাতিটাকে রক্ষা করতে গেলে সব কটা পপুলেশনকে রক্ষা করতে হবে। সব কটা পপুলেশন থেকে যখন একটা পপুলেশনে গিয়ে দাঁড়িয়েছে, তখন যদি আপনি তাকে রক্ষা করেন, হ্যাঁ শর্ট টার্মে রক্ষা হবে, কিন্তু লং টার্মে সেই প্রজাতিটার তখন আর রক্ষা করার খুব বেশি চান্স থাকে না। আমি বোধহয় কিছু অপ্রিয় কথা বললাম, বাট এটাই সত্যি। অর্থাৎ যারা প্রজাতি রক্ষা করতে চান তাদেরকে ধরতে হবে অনেক আগে। যখন একটা সিগন্যাল দেখতে পাচ্ছেন কাছে, কি আরে এগুলো তো দেখতে পাচ্ছি না। আমি আমার জীবনেরই একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে নাক্স ভূমিকা, স্ট্রিকনক্স নাক্স ভূমিকা, যেটা দিয়ে একটা ওষুধ তৈরি হয় হোমিওপ্যাথি। আগে আমি যখন চাকরি শুরু করেছিলাম, আজ থেকে ধরুন 30-35 বছর আগে, তখন এই দক্ষিণবঙ্গের রাস্তায় রাস্তায় নাক্স ভূমিকার গাছ দেখতে পেতাম। অনাদরে কুচিলা বলে, বাংলায় কুচিলা বলে, ওর ফলটা দিয়ে মারা হতো, মাছ মারা হতো। ফলটা ভীষণ টক্সিক, যদি আপনি জলে দিয়ে দেন তাহলে মাছগুলো মারা যায়। ওটা দিয়ে মাছ মেরে আবার নতুন করে রিস্টকিং করা হতো। আবার এটা এই কুচিলা দেখবেন আপনি বেশিরভাগ পপুলেশন হাওয়া হয়ে গেছে। এটা কিন্তু এখনো এক্সটিংক্ট স্পিসিস, মানে থ্রেটেন্ড উইথ এক্সটিংক্ট নয়। বিএসআই এর বইয়েতে আপনি এর উল্লেখ পাবেন না, কিন্তু আমরা ফরেস্টাররা যারা কাজ করি বা যারা আপনারা গ্রামে গঞ্জে কাজ করেন এসবের ওপর, তারা জানেন কোন প্রজাতিটা আস্তে আস্তে এক্সটিংশনের দিকে যাচ্ছে। আমাদেরকে ধরতে হবে ওই স্টেজটা, যখন এক্সটিংশনের পাথে আছে, নট when there are only 5 living species alive। তখন গিয়ে খুব হই হই করে একটা প্রোগ্রাম করলাম, এখান থেকে টাকা আনলাম, ওখান থেকে টাকা আনলাম, আর্টিফিশিয়াল ব্রিডিং করলাম, ক্লোনিং করলাম, আর করলাম না না না। তাতে হয়তো শর্ট টার্মে ওটাকে বাঁচিয়ে রাখা যায়, কিন্তু তার জেনেটিক বেস তখন এত ছোট হয়ে গেছে, এত পুয়ার হয়ে গেছে, ওটা লং টার্ম সার্ভাইভাল কিন্তু খুব মুশকিল। লোকাল এক্সাম্পল অনেক, আপনি আমাকে বলবেন কখন থামতে হবে। ভালো লাগছে, বলুন আপনি, ভালো লাগছে। আচ্ছা, এবার আমি একটা এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি ট্র্যাডিশনাল ভ্যারাইটি অফ ক্রপের ব্যাপারে, মানে লোকাল এফোর্ট কিভাবে গ্লোবালি হেল্প করে। ধরুন আমাদের এই জায়গাটা আছে ওই
ব্যাবলভ বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, বাচ্চা ছেলেদেরকে বলছি এত ভাবার দরকার নেই। কেউ একজন আবিষ্কার করেছিলেন যে পৃথিবী সব জায়গায় ইউনিফর্মলি ক্রপের অরিজিন হয়নি, কতগুলো সেন্টার আছে যেখানে ক্রপের অরিজিন হয়েছিল। ফরচুনেটলি আমরা এরকম একটা সাব সেন্টারের মধ্যে দাঁড়িয়ে আছি, যেটাকে আমরা যখন পড়াশোনা করতাম তখন ইন্দো মালায়ান সেন্টার বলতো, এখন দেখলাম ওটাকে ইন্দো বার্মা বলে। যাই হোক, তো ইন্দো বার্মা সাব সেন্টার অফ ক্রপ অরিজিন, ওখানে 117টা ক্রপ স্পিসিস জন্ম নিয়েছিল। আগে 135টা বলতো, এখন আবার কমিয়ে দিয়ে 117টা বলছে। এক্সাম্পল হচ্ছে ধান, পিজিএনপি, চিকপি, মুগ, বিন, ব্রিঞ্জাল মানে বেগুন, মূলো, জুট, সিসেমি, সুগার কেন, এরকম অনেকগুলো এরকম 117টা স্পিসিস আছে যেগুলো এই অঞ্চলটা থেকে জন্ম নিয়েছিল। এই অঞ্চলে যে জিনিস জন্ম নেয় তার সম্বন্ধে একটা মজার কথা মনে রাখবেন, সেখানে তার ওয়াইল্ড রিলেটিভ সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ একটা স্পিসিস তো হঠাৎ করে মাথা তুলে দাঁড়িয়ে বললাম আমি ধান, না আমাকে কাটো, তা তো হয় না। তার আগে প্রচুর গ্রাস স্পিসিসের মধ্যে নিজেদের হাইব্রিডাইজেশন হয়েছে, নতুন কিছু হয়েছে, আবার হয়তো কোনো মানুষের হাত পড়ে খানিকটা সিলেকশন হয়েছে। এরকমভাবে হতে হতে যারা বটানি জুলজি পড়েছেন তারা জানেন যে এরকম বহু লম্বা ন্যাচারালি মিডিয়েটেড স্তরের মাধ্যমে একটা হঠাৎ করে একটা স্পিসিস জন্মায়, যেটা কিনা আমাদের খাদ্য হিসেবে বেশ ভালো মনে হয়। তখন আমরা ওটার উপরে আর্টিফিশিয়াল সিলেকশন করে হয়তো এইটুকু ছোটো ছোটো ধান ছিল, সেটা থেকে এত বড় ধান করতে পেরেছি। তো এই ধরনের জিনিসগুলো নিয়ে কিছু ভাবনার আছে। তো 117টা ক্রস স্পিসিস এখানে অরিজিন করেছিল, এটা দিয়ে আমি একটা সব জায়গায় বলে বেড়াতে পারি। তো আমার করার কি আছে? আপনি বলবেন যে বেশ করেছিল, খুব ভালো হয়েছিল, মেডিটেরিয়ান রিজিয়নে আরও বেশি করেছিল, তো এতে আমার কি করার আছে? কি করার আছে আমি দুটো এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব। তার আগে বলে নিই, ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের কিন্তু একটা খুব ভালো প্রোগ্রাম আছে, যেখানে তারা ট্র্যাডিশনাল রাইসগুলোকে, যে উনি বললেন না 500টা ট্র্যাডিশনাল রাইস আছে আমাদের, সেগুলোকে রক্ষা করার চেষ্টা করছে। আপনারা কি জানেন হান্টারের যে বই আছে সেখানে কটা ট্র্যাডিশনাল রাইস বেঙ্গলের পাওয়া যায় বলে উল্লেখ আছে? এনি গেস? 5000। হান্টার বেশি দিন আগে ছিলেন না, উনি যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট লিখেছিলেন তখন পশ্চিমবঙ্গে 5000 রাইসের ভ্যারাইটি ছিল, আজকে আছে 500টা। রাইট? অর্থাৎ আমাদের হয়তো 4 পুরুষ, আমার বাবা তার বাবা তার বাবা, এনাদের অবহেলাতে 5000টা 500তে পরিণত হয়েছে। আমি এক্সাম্পল দিচ্ছি। কফি, আমার যারা প্রেজেন্টেশন দেখেছেন তারা হয়তো এই দুটো স্লাইড দেখেছেন আগে। আমার খুব ফেভারিট এক্সাম্পল আমি বলি। আপনারা জানেন ব্রাজিলে খুব ভালো কফি পাওয়া যায়, প্রচুর পরিমাণে কফি পাওয়া যায়, ওরা রপ্তানি করে, আমরা ব্রাজিলিয়ান কফি খাই এক্সেট্রা। কিন্তু আপনারা বোধহয় এটা জানেন না যে গোটা ব্রাজিল এবং ওই এলাকায় যে কফি চাষ হয়, সেই পুরো কফি চাষটা একটা ডাল থেকে হয়েছিল। অর্থাৎ কফির অরিজিন হচ্ছে ইথিওপিয়া থেকে একটা ডাল নিয়ে গিয়ে ওখানে লাগানো হয়েছিল, বা একটা গাছ নিয়ে গিয়ে লাগানো হয়েছিল, এবং তার থেকে গোটা সাউথ আমেরিকার যে কফি সেটা কিন্তু ওইটা থেকে তৈরি। অর্থাৎ বায়োলজির ভাষায় এটা হচ্ছে ক্লোন। এরা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, একটা গাছ আর আরেকটা গাছের মধ্যে জিনগতভাবে কোনো তফাৎ নেই। এবার কি হলো, ওরকম জায়গায় 1970 সালে রাস ডিজিজ বলে ব্রাজিলে একটা রোগ হলো, এবং সেই রোগটা গোটা সেন্ট্রাল আমেরিকায় ছড়িয়ে গেল। তখন এমন অবস্থা হয়েছিল যে ওই দক্ষিণ আমেরিকার কফি বোধহয় গেল, তাহলে গোটা পৃথিবীতে কফির দাম বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি। তখন ওনারা কি করলেন, সায়েন্টিস্টরা যা করেন, কফিটা কোথা থেকে এসেছিল না, কাফা রিজিয়ন অফ ইথিওপিয়া বলতে ছোট্ট বন্ধুরা তোমরা আরো কোনো জিনিসের অরিজিনের কথা মনে পড়ছে? লুসি।
লুসি না, হ্যাঁ, অর্থাৎ মানুষেরও অরিজিনের সাথে এই জায়গাটা খুব ওতপ্রোতভাবে জড়িত। যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় তার জন্য আমি রিফট ভ্যালির একটা লাইন টেনে দিয়েছি। ওই রিফট ভ্যালিতেই লুসির ফসিল পাওয়া গেছিল। তো ওর নর্দার্ন সাইডে কাফা রিজিয়নে ওখানে হচ্ছে কফির অরিজিন। তো ওখান থেকে ওনারা কিছু গাছ পেলেন হুইচ আর রেজিস্ট্যান্ট টু দ্য কফি রাস্ট ডিজিজ। সেই জিন গিয়ে ট্রান্সফার করা হলো, কফি সাউথ আমেরিকার কফি বেঁচে গেল।